হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব মধ্যমগ্রামের 5টি দর্শনীয় স্থান, যেটি মধ্যমগ্রাম স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত। একদিনের মধ্যেই ঘুরে দেখে ফিরে চলে আসতে পারবেন বাড়িতে। পশ্চিমবঙ্গের উত্তর 24 জেলার এই মধ্যমগ্রামের সেই 5টি দর্শনীয় স্থান নিজে দেখতে ও আপনাদের দেখাতে বেরিয়ে পড়লাম। আমি সব জায়গাতেই একটু ট্রেন জার্নি পছন্দ করি, তাই ট্রেনের ভেতর থেকেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মধ্যমগ্রাম স্টেশন। এবার আপনাদের বলে দিই, এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকের রাস্তাতে পড়বে একটি জায়গা, আর বাকি 4টে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের রাস্তাতে। এই স্টেশন থেকে আমরা বেরিয়ে প্রথমে চললাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকের একটা দেখতে। এটি স্টেশন থেকে পায়ে হাঁটা পথে। জায়গাটির নাম মা অন্নপূর্ণা মন্দির, তবে ম্যাপে সার্চ করলে দেখায় অন্নপূর্ণা অ্যান্ড শিব টেম্পল। আপনারা এখানে 2 রকমভাবে আসতে পারেন। এটি হলো মন্দির চত্বর, আর এর এই সাইড দিয়ে একটা গেট আছে, আর এই সাইড থেকেও একটা গেট আছে। আমি ভুল করে এই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, তাই আমাকে এই গেট দিয়ে প্রবেশ করতে হলো। আপনারা সোজা রাস্তা দিয়েও এসে এই গেট দিয়ে প্রবেশ করতে পারেন। তবে আপনারা যদি আমার মতো ভিতরের রাস্তা দিয়ে আসেন, তবে একটু এগিয়ে এসে দেখবেন বাঁ পাশের একটা বাড়ির দেওয়ালে একটা গণেশ মূর্তির নকশা করা আছে। ঠিক তার উল্টো সাইডে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে একটু এগিয়ে গেলেই মন্দির চত্বরে পৌঁছে যাওয়া যাবে। গেটটি দেখছি খোলাই আছে, তাই প্রবেশ করা নিয়ে কোনো চিন্তা থাকলো না। দেখতে পাচ্ছেন, এই হলো পুরো মন্দির এরিয়া। এখানে ঢুকতেই প্রথমেই দর্শন হয়ে গেল বিশাল আকৃতির একটি শিবলিঙ্গ। এটি উচ্চতায় মোটামুটি 15 ফিটের বেশি তো হবেই। চলুন দেখি এত বড় শিবলিঙ্গের মধ্যে কি আছে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই দেখা হলো নন্দীদেবের সঙ্গে। তারপর একটু এগোতেই দেখতে পাচ্ছেন এত বড় শিবলিঙ্গের মধ্যে আরেকটি শিবলিঙ্গ। আসলে এই শিব মন্দিরের আকৃতিটি শিবলিঙ্গের মতো করেছে। এই শিবলিঙ্গের পাশ দিয়ে একটু এগোতেই পিছনে দেখতে পেলাম সাধক সুরেশচন্দ্র করের একটি ছোট্ট মন্দির। আসলে ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ঠিক তার পাশেই এটি হলো মা অন্নপূর্ণা মন্দির। জাগ্রত এই অন্নপূর্ণা মন্দিরটি খুবই পুরনো, তবে সুন্দরভাবে পরিচর্যার জন্য এটি এখনও খারাপভাবে দাঁড়িয়ে আছে। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অনেক সময় সারাদিনই খোলা থাকে, তবে 7টার পরে গেট বন্ধ হয়ে যায়। এই হলো মা অন্নপূর্ণা মন্দিরের গেট। এখানে এসে আমি গেটটা তালা দেওয়াই দেখলাম, কারণ আজকে আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। যাই হোক, ভেতরে দেখলাম একটা শ্বেত পাথরের বাঁধানো পদ্ম ফুলের উপর মা অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে, আর তার দুপাশে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা দেবীর একটি করে বাঁধানো ছবি। মন্দিরটির ভেতর খুবই সুন্দর। মন্দিরের ছাদের কারুকার্যও খুব সুন্দর লাগলো। এই মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক সামনেই আছে এই নাট মন্দিরটি। বিভিন্ন পূজার সময় এই নাট মন্দিরেই সেই সব আয়োজন করা হয়। নাট মন্দিরটি বেশ বড়। এই নাট মন্দিরের প্রতিটি পিলারে সুন্দর সুন্দর বাণী লেখা আছে। এই হলো পুরো মন্দির এরিয়া, যার এক পাশেই এই শিব মন্দির ও মা অন্নপূর্ণা মন্দির অবস্থিত। এই মন্দিরের 2টি গেট। আমি এসেছি এই গেট দিয়ে, আর একটা গেট আছে ওই দিকে, যেটি এই মন্দিরের মূল গেট। আর এই গেটটি ঠিক মেন রোডের পাশেই। আপনারা এই গেট দিয়েও প্রবেশ করতে পারেন। ওখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রাস্তাতে। এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, এর ডান দিকেই আছে হিন্দু মিলন মন্দির। তবে আমরা ওই জায়গাটিতে পরে যাব। আগে আমরা যাব মধ্যমগ্রাম কালীবাড়ি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটি 9 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে এখানে টোটো কিংবা অটোতে করেও আসতে পারেন, আর আমার মতো যারা হাঁটতে পছন্দ করেন তারা হেঁটেই চলে আসতে পারবেন এখানে। তো পৌঁছে গেলাম মধ্যমগ্রাম কালীবাড়ি। কালীবাড়ির ভিতরে ঢুকতেই উপরে দেখতে পেলাম সুন্দর একটা ঝাড়বাতি, আর সামনেই এইখানটাতে সবাই চটি জুতো খুলে প্রবেশ করে। গেট দিয়ে ভিতরে ঢুকে আপনারা এখানে প্রচুর মন্দির দেখতে পারবেন। চলুন একে একে দেখি। এই যে বাঁ পাশের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো হনুমানজির মন্দির, আর এই ডান পাশের এই মন্দিরটি রাধাকৃষ্ণের মন্দির। হনুমানজির মন্দিরটি বেশ সুন্দরভাবে সাজানো, চারপাশে ফুলের গাছ দিয়ে ভরা। তবে এখন আমি যখন এসেছি মন্দিরটির দরজা বন্ধ ছিল, তাই আর হনুমানজির দর্শন করা হলো না। তাই ডান পাশের এই রাধাকৃষ্ণের মন্দিরটি খোলা থাকায় এইখানে প্রবেশ করলাম। গেট দিয়ে ভিতরে ঢুকেই দেখতে পেলাম সামনেই রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি, আর যেখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। আর এই মন্দিরের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন মনীষীর নাম খোদাই করা দেখতে পেলাম, এবং মন্দিরটির মেঝেতেও প্রচুর মনীষীর নাম লেখা ছিল।
এছাড়া দেখতে পেলাম এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবতার ছবি, গৌরনীতায়ের ছবি, রাধাকৃষ্ণের ছবি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, বিবেকানন্দের ছবি, আরো অনেক কিছু। রাধাকৃষ্ণের মন্দিরের থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন মা সর্বমঙ্গলার মন্দির। তবে আমরা এটাতে পরে ঢুকছি, আগে এক সাইড থেকে দেখে আসি। সামনে এই বাঁ পাশে দেখতে পাচ্ছেন এটা হলো শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা। আর সামনেই এই জায়গাটিতে আছে সিস্টার নিবেদিতার একটি স্ট্যাচু। এখান থেকে বেরিয়ে এবার চললাম এই ডান পাশের কক্ষে। এটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূজা চলছে, তাই পাশে দাঁড়িয়েই পূজাটা দেখলাম। এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষেও প্রচুর মনীষীর নাম খোদাই করা আছে দেওয়ালে দেখতে পেলাম। এখান থেকে বেরিয়ে এই পাশের কক্ষটি হলো মহাদেবের কক্ষ, তবে গেটটি বন্ধ ছিল, তাই গেটের বাইরে থেকেই প্রণাম করে আমি চললাম ঠিক এর পাশে মা সর্বমঙ্গলা মন্দিরে। এই হলো মন্দিরের বাইরের দিকটা। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের ছাদটা মা কালীর ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো। আর গেট দিয়ে প্রবেশ করতেই একদম গেটের উপরে লেখা আছে মা সর্বমঙ্গলা মন্দির। প্রতিদিন এখানে প্রচুর লোক পূজা দিতে আসেন। এই মন্দিরের দুপাশে দেখতে পেলাম দুটি প্রদীপদানি। রাত্রেবেলায় এই জায়গাটি খুব সুন্দর আলোয় আলোকিত হয়। এই মন্দিরে পূজা দিলে আপনারা মালসা ভোগেরও ব্যবস্থা পাবেন। যেমন দেখুন, এই ঠাকুর মশাই সবাইকে ডেকে এখানে মালসা ভোগের জন্য আসতে বলছেন। তারা মায়ের মন্দির থেকে নিয়ে যাবেন, মায়ের মন্দিরে যাদের মালসা ভোগ আছে। যেহেতু মন্দিরের দরজাটি বন্ধ ছিল, তাই কিছু সময় বসেই কাটালাম মন্দিরের ভেতরে। কিছু সময়ের মধ্যেই খুলে দিল মন্দিরের দরজা। মা সর্বমঙ্গলার মুখটি দেখতে খুব সুন্দর লাগলো, তবে কাচের বাইরে থেকে মনে হয় আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। চলুন একটু ক্লিয়ার করে দেখাই। এবার নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। মায়ের কক্ষের বাইরেই দেখতে পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং সারদা দেবীর একটি করে ফটো টাঙানো আছে। যাই হোক, মায়ের মন্দির থেকে বেরিয়ে ডান পাশে আরেকটি কক্ষ দেখতে পেলাম। এটি হলো শ্রী শ্রী গ্রহরাজ মন্দিরের কক্ষ, যেটি তৈরি হয়েছে 1384 খ্রিস্টাব্দে। এই মন্দিরের মেঝেটিও সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো। মন্দিরের দেয়ালেও শ্বেতপাথরেরই কারুকার্য। এবং ভিতরে ঢুকতেই দেখতে পেলাম গ্রহরাজ শনিদেবের একটি সুন্দর মূর্তি এবং তার উপরে বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবিও আছে। এই মন্দির চত্বরে একটি শ্বেতপাথরের সুন্দর বাঁধানো তুলসী পিঁড়িও দেখতে পেলাম। এই মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে বেরিয়ে এই একই রাস্তাতে একটু এগিয়ে যাবেন। একটু এগিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভ্যানটা, এই ভ্যানের সামনে দিয়ে দেখুন বাঁ পাশে একদম মন্দিরের সংলগ্ন বাঁ পাশে একটা রাস্তা ভিতরে ঢুকে গেছে। এটি হচ্ছে নতুন মধ্যমগ্রামের ইসকন। দেখুন উপরে লেখা আছে পোস্টার ইসকনের। আর আপনাদের জানানোর সুবিধার্থে দেখিয়ে দিই, এই ভিতরে যাওয়ার পথে এরকম ছোট ছোট পোস্টারে দেখবেন ইসকন লেখা আছে। তো এই পোস্টার ধরেই আপনারা সেখানে যেতে পারবেন। এখনো সেখানে কমপ্লিট হয়নি সেই ইসকন মন্দিরটি, এখনো তৈরি করছে। তো আমি তবু আপনাদের দেখিয়ে দিই এই জায়গাটি কোথায়। এরকম রাস্তা দিয়ে গলি গলি দিয়ে চলে আসবেন, আর এসেই দেখবেন এরকম একটা 4তলা 5তলা বিল্ডিং এ ইসকন লেখা আছে। এটি আসলে এখানে একটা ছোট্ট ইসকন তৈরি হচ্ছে। তবে এখনো এখানে সেই ইসকনের বিগ্রহ, বড় বিগ্রহ আনা হয়নি। ছোট বিগ্রহতে বাড়িতে পুজো হচ্ছে। তো ইনাদের কথা মতো আমি যেটা জানতে পারলাম, ইনারা বললেন যে এখনো 7-8 মাস লাগবে এই পুরো ইসকনটা তৈরি করতে। ইনাদের 2তলা 3তলাতে পুরো বিগ্রহ দিয়ে সুন্দর করে সাজানো হবে। তবে আমার যতদূর মনে হয় 7-8 মাস নয়, মোটামুটি 1 বছর লেগে যাবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখন, আর না হলে আপনারা একবার 1 বছর পরে খোঁজ নিয়ে দেখবেন যে এখানে ইসকনটি তৈরি হয়েছে নাকি। আর তার আগেই যদি ইসকনটি তৈরি হয়ে যায় অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। আর তার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। যাই হোক, ওই ইসকন থেকে বেরিয়ে আবার সেম রাস্তাতে উঠে আসবেন। উঠে আপনারা এখানের মধ্যমগ্রামের মেন 4 রাস্তার মোড়ের দিকে আসবেন। তো এই মেন রাস্তা দিয়ে যাওয়া যায় না এখানে, আপনারা নিচে ভূগর্ভ পথ পাবেন। এসে এই যে আমার মতো এইখান থেকে উপরে উঠে আপনারা রাস্তাটা ক্রস করবেন। দেখতে পাচ্ছেন ওই যে ওই বাসগুলো যাচ্ছে, ওখান থেকে আমি ভূগর্ভের পথে এসে এই রাস্তাতে উঠলাম। এখান থেকে একটুখানি সামনে এগিয়ে এলেই বাঁ পাশে দেখতে পাবেন শ্রী শ্রী মহাকাল মন্দির।
এই জায়গাটি বোঝার সুবিধার্থে আপনারা এই বড় বিল্ডিংটার পাশেই ওই গলিটা পেয়ে যাবেন, যেখানে এই শ্রী শ্রী মহাকাল মন্দিরটি আছে। গেট দিয়ে ভিতরে ঢোকার সময় ডান সাইডের এই গেটে একটা নোটিশ টানানো আছে, যেখানে লেখা আছে মন্দিরের খোলার সময় সকাল 8টা, পুজোর সময় 11টা, মন্দির দুপুরবেলা বন্ধ 1টা থেকে 4টে, আবার 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর রাত 8টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরে ঢোকার পথটা সুন্দর পাতাবাহারি গাছ ও ফুল গাছে ভরা। মন্দিরে ভিতরে ঢুকেই সোজাসুজি দেখতে পাবেন একটা মন্দির, যেখানে বজরংবলীর একটি মূর্তি বানানো আছে। তার পাশেই দেখতে পাবেন একটি শিবলিঙ্গ, আর তার এক সাইডে আছে মা মনসা একটি মন্দির। এই হলো পুরো মন্দির এরিয়া। এই হলো এখানের মহাকালেশ্বর। তবে মহাদেবের পায়ের নিচে যে কালী এইভাবে শুয়ে থাকবে, এটা আমি এর আগে কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সত্যি অপূর্ব এক জায়গা। এবার এখান থেকে বেরিয়ে চলেছি স্টেশনের দিকে, হিন্দু মিলন মন্দির নামক জায়গাটি দেখতে। স্টেশনে ফেরার পথে ডান সাইডে দেখতে পেলাম নজরুল শতবার্ষিকী সদন, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। পৌঁছে গেলাম স্টেশনের কাছে। আপনাদের যাওয়ার সময় যে রাস্তাটি দেখিয়েছিলাম, এইটি সেই রাস্তা। আর এইখানে ঢোকার সময় গেটের উপরে দেখতে পেলাম লেখা আছে মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দির। হাঁটা পথে মিনিট 5-7-এর মধ্যে পৌঁছে গেলাম এখানে। এই হলো মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দিরের গেট। এবার চলুন ভিতরে যাওয়া যাক। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম বিশাল বড় এরিয়া এবং চারিদিকে গেরুয়া রঙে রঙিন। এই হলো মূল মন্দির, যেখানে ভিতরে সামনাসামনি বসে আছেন আচার্য প্রমাণানন্দজি মহারাজ। বাঁ পাশে আছে প্রণবেশ্বর মহাদেব এবং ডান পাশে আছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করার আগেই আছে সুন্দর একটি ঝাড়বাতি, এবং এখানে অনুষ্ঠানের জন্য রাখা কিছু বাদ্যযন্ত্র দেখতে পেলাম। আর এই মন্দির চত্বরের ভিতরেই এক সাইডে বাচ্চাদের জন্য তৈরি একটি স্কুলও দেখতে পেলাম। তো বন্ধুরা, এই ছিল মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন 5টি দর্শনীয় স্থান। আপনারা যদি মধ্যমগ্রামে আসেন আর যদি সময় থাকে, তাহলে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। বিশেষ করে মা অন্নপূর্ণা মন্দির, মধ্যমগ্রাম কালীবাড়ি আর শ্রী শ্রী মহাকাল মন্দিরটি তো আমার খুব ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ট্রাভেলিং ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে নতুন কোনো জায়গায়।